কবর নিয়ে ব্যবসা। কবর নিয়ে ব্যবসা জানেন তো? জানেন না? কবর নিয়ে কি ব্যবসা হয় জানেন আপনারা? জানেন না। বনানী বুদ্ধিজীবী কবরস্থান, একটা কবরের জায়গা 15 থেকে 20 বছরের একটা কবরের জায়গার দাম 30 লক্ষ টাকা না 1.5 কোটি টাকা। কয় কোটি টাকা? তা হুজুর এত কোত্থেকে জানলেন? আপনারা নেটে সার্চ দিবেন, বনানী কবরস্থানে এক টুকরা কবর, এই ছোট্ট একটা জায়গা, 30 বছর কন্ট্রাক্ট। অ্যাকচুয়ালি এই কবরটা স্বাভাবিক যদি আপনি দেন 15 থেকে 20 হাজার টাকা, যদি স্বাভাবিক সরকারি যে টাকাটা আছে এই টাকা যদি আপনি এই কবরকে দেন, তাহলে আপনি সর্বোচ্চ এই কবরের ভিতর আরামে ঘুমাইতে পারবেন 3 মাস। এটা সরকারি নির্দেশনায়, কিন্তু 3 মাসে আপনি ঘুমাইতে পারবেন না। 10 দিনের মাথায় আপনাকে অন্য জায়গায় তুলে স্থানান্তর করে বস্তা ভরে তারপর আরেক জায়গায় জমা করে রাখবে। আমি বাংলাদেশের কথা বলছি। বনানী কবরস্থানে 15 থেকে 20 বছরের একটা কবরের বাজেট হচ্ছে 1.5 কোটি টাকা। কত কোটি? আর আজিমপুর কবরস্থানে 15 থেকে 20 বছরের একটা কবরের বাজেট হলো 35 লক্ষ টাকা। কত লক্ষ? কবর নিয়ে ব্যবসা এই দেশে হয় না? মরা মানুষ নিয়েও ব্যবসা হয়, হয় কিনা? তো মরা মানুষ নিয়ে ব্যবসা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এগুলো যদি উৎখাত করতে হয়, মূলোৎপাটন করতে হয় দেশ থেকে, একমাত্র সমাধানের পথ হলো আল কোরআন। আল কোরআন ছাড়া আর কেউ সমাধান দিতে পারে না। আর আল কোরআন কি এই আমার দেশের যারা রাজনীতিবিদ, রাজনৈতিক দল আছে তারা এই দেশে বাস্তবায়ন করবে আশা করেন? আশা করেন এটা? হুজুরদের লাগবে। কাদের লাগবে? হুজুরদের লাগবে। আর হুজুরদের লাগতে গেলে ইসলামিক দল লাগবে এই দেশে আল কোরআন প্রতিষ্ঠা করতে গেলে। দেখেন না, মোল্লারা শাসন করছে আফগানিস্তানে। আফগানিস্তানে কারা শাসন করছে? মোল্লারা। কোথা থেকে কোথায় আফগানিস্তানকে নিয়ে গেছে। আফগানিস্তান থেকে একেবারে তলাবিহীন ঝুড়ি থেকে আজকে স্বর্ণের শিকড়ে তুলে নিয়ে গেছে এই মোল্লারা। কারা? মোল্লারা। এই জন্য এই দেশকে যদি নিরাপত্তা দিতে হয়, একমাত্র নিরাপদ হলো মোল্লার হাতে, অন্য কারোর হাতে এ দেশ নিরাপদ না হলে যেই যখন আসবে আমার 500 দেশ যারা আছে তাদের কাছে এ দেশ বর্গা দিয়ে তারা ক্ষমতার চেয়ার মজবুত করবে। এই জন্য বি কেয়ারফুল। সামনে দিন আসছে, আগামী দিনে এই দেশ হবে মোল্লাদের দেশ, কোরআনের দেশ। কথা ঠিক কিনা? তাহলে কবুল করুন সবাই বলে আমিন। প্রিয় ভাইরা আমার জুমার আলোচনার বিষয় ছিল আল খামরু ওয়াল মাইসির। জুমার আলোচনার বিষয় কি ছিল? আল খামরু ওয়াল মাইসির, মদ আর জুয়া, যেটা সমাজের সবচেয়ে বড় ব্যাধি। এখন সমাজের সবচেয়ে বড় ব্যাধির নাম হচ্ছে মদ আর জুয়া। সমাজের সবচেয়ে বড় ব্যাধির নাম কি? মদ আর জুয়া। এখন সমাজের সবচেয়ে বড় 1 নম্বর রোগের নাম, কোন রোগ নাই, ক্যান্সার সবচেয়ে বড় রোগ নয়, ওটার প্রতিষেধক আছে। ওটার কি আছে? কেমোথেরাপি আছে। আরো যত বড় বড় রোগ বলেন ওটারও প্রতিষেধক আছে, কেমোথেরাপি আছে। কিন্তু এমন একটা রোগ যেই রোগের কি নাই, কোনো ওষুধ নাই। তার মানে সবচেয়ে বড় রোগ হলো আমার সমাজের ভিতরে মদ আর জুয়া। মদ আর জুয়া। মদ আর জুয়া সম্পর্কে কোরআন কি বলেছে গত জুমায় আলোচনা করেছি না? আজকে আলোচনা করব যে মদের সামাজিক কুফল কি। মদ বলতে শুধু পানীয় না, নেশা জাতীয় যত দ্রব্য আছে সবগুলো মদ। এই নেশা জাতীয় যত দ্রব্য আছে সবগুলো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি বলে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতটা একদিন হবে। সন্দেহ আছে কোনো? যদি মুমিন হয়ে থাকি কিয়ামত একদিন হবে। তবে এই কিয়ামত সংগঠিত হওয়ার কিছু আলামত আছে, কিছু সিম্পটম আছে। কিয়ামত যে আসবে খুব দ্রুত, এর কিছু আলামত বিশ্বনবী ঘোষণা করেছেন। এর ভিতরে কয়েকটা আলামতের একটা আলামত হলো, যদি কোনো দেশে নারী নেতৃত্ব আসে তাহলে সেটা সেই কিয়ামত আসার সবচেয়ে বড় একটা কারণ হতে পারে। বুঝতে পেরেছেন? কোন নেতৃত্ব? কথা বলেন না কেন? বিগত দিনের এই 40টা বছর এ আরো কে এই দেশে ভাই পুরুষ নাই? কথা বলেন না কেন? যেই দেশে নারী নেতৃত্ব হতে পারে সেই দেশে আল্লাহর কসম করে বলছি আজ জয়তে হতে পারে, শান্তি কোনোদিন আসবে না। কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। আরেকটি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আরেকটি আলামত হলো মানুষ মদের এই লেবেল হারাম এই মদটাকে লেবেলের উপরে হালাল করে সমাজের ভিতরে বিক্রি করবে।
হালাল করে কি করবে? সমাজের ভিতরে বিক্রি করবে। আপনার মদ বানিয়েছে, মদ বানানোর পরে মদের লেভেলের উপরে দেবে 100% হালাল। 100% কি হালাল। তো প্রিয় ভাইরা আমার, এটা হলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। তো মদের বা এই নেশাজাতীয় দ্রব্যের সামাজিক কুফল কি হতে পারে? 1 নাম্বার হলো পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়। বাবা যদি নেশাখোর হয় তাহলে সন্তানের সাথে বাবার সম্পর্ক নষ্ট হয়। বাবা যদি নেশাখোর হয় স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক নষ্ট হয়ে যায়, যায় না? যত নেশাখোর আছে, যত নেশাখোর পরিবারের ভিতরে আছে, ওই পরিবারের একটা পাতিলও সোজা নাই। কথা মনে হয় বোঝেন নাই? যেই পরিবারের নেশাখোর আছে ওই পরিবারের একটা পাতিলও সমান নাই, সোজা নাই, কোনোটা বাঁকা কোনোটা তেরা। মানে কি, ওগুলা খালি আশ্রয় সারাদিন আশ্রয় না? তাহলে নেশা মানুষের সামাজিক অবক্ষয় ঘটিয়ে দেয়, দেয় কিনা? পারিবারিক সম্পর্ক নষ্ট করে দেয়। সন্তানের সাথে বাবার সম্পর্ক থাকে না, কারণ সন্তান যদি নেশাখোর হয় সব সময় ধান্দায় থাকে যে কখন বাবার পকেট থেকে টাকা মারা যাবে, ঠিক না? আর ঘরের কর্তা যদি নেশাখোর হয় ও কার পকেটে হাত দিবে? ও তখন চারিদিকে বাথরুম খোঁজে, কোন বাথরুমে বদনা পড়ে আছে। হাসেন কেন? বাস্তবতা। নেশাখোরের নেশা উঠলে আপনার বাথরুমের ভাঙ্গা বদনা পর্যন্ত নিরাপদ না। নেশাখোরের নেশা উঠলে আপনার ঘরের কোনার কুদালটাও নিরাপদ না, কুড়ালটা নিরাপদ না, হাসি কাশি নিরাপদ না। নেশাখোরের নেশা উঠলে মসজিদের কোনার 1.5 গজ কারেন্টের তারও নিরাপদ না। কেটে নিয়ে গেছে, কেটে নিয়ে গেছে। আপনি কি মনে করেন যে এরা স্বাভাবিক স্বস্তির মানে ব্রেন যারা এই জিনিসটা চুরি করেছেন এরা নেশাখোর? এরা কি নেশাখোরের নেশা যখন ওঠে আমার মাদ্রাসার গাড়ির চাকাটা পর্যন্ত নিরাপদ না, চাকা চুরি করে নিয়ে গেছে। হাসেন কেন? হাসেন কেন? আপনার ঘরে কোনো একটা রড ফেলে রাখবেন, রড থাকবে না। নেশাখোর কিন্তু বড় কিছু কিছু চুরি করে না, শীত করে না, শীতের চোর না, ডাকাত না। নেশাখোর কিন্তু ডাকাত হয় না, নেশাখোর হয় ছেঁচড়া চোর। কি চোর? কারেন্টের তার চুরি করে, বাথরুমের বদনা চুরি করে, কুড়াল চুরি করে, হাইসো চুরি করে, কাঁচি চুরি করে, এগুলো চুরি করে তারা নিয়ে আসে। এতে কি সামাজিক অবক্ষয় হয় না? আর ছেলে যদি নেশাখোর হয় বাবার টাকা একটাও পকেটে থাকে। নেশাখোর সন্তানের হাতে যখন সন্তানের নেশা ওঠে, নেশাখোর সন্তানের হাতে তার আপন বাবা মাও নিরাপদ না, যেটা আমরা ঐশীর ক্ষেত্রে দেখেছি, দেখছি না? তাহলে নেশা সামাজিক অবক্ষয়ের মূল কারণ, মূল রোগ হলো নেশা। মূল রোগ কি? নেশা। 2 নাম্বার হলো মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি হয়। মানসিক সমস্যা কি সৃষ্টি হয়? ও সব সময় খিটখিটে মেজাজে থাকে, খিটখিটে। আর শারীরিক কি অবক্ষয় হয়? আস্তে আস্তে শরীরের অবক্ষয় হতে 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 মাজার থেকে এক সময় বেল্ট দিলেও মাজার প্যান্ট আর মাজায় থাকে না, পড়লেই আবার সরাত করে নেমে যায়। হাসেন কেন? এটা হচ্ছে নেশার সবচেয়ে মারাত্মক রোগ। তারপরেও একদিক কাশে, পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়ে, আর একদিক না খাইলে তার কাশি থামে না। আছে না? কাশতেছে, কাশি উঠলে নাকি এটা খাইলে কাশি হবে, ও যে ওইটা খাইলে আরো কাশি। ও যদি অজু থাকে, অজু তো দূরে থাকুক, কাপড় পর্যন্ত না পাক হয়ে যায় পিছনের রাস্তা দিয়ে, এত কাশা কাশি। তারপরে ওটা খাইতে হবে, তারপরে আর কি করতে হবে? খাইতে হবে। তো শরীরের ক্ষতি আছে না নাই? শুধু এটাই ক্ষতি? এক সময় আপনার হার্ট কি হয়ে যায়? ফুসফুসে ক্যান্সার হয়, হার্টের ক্যান্সার, হার্ট স্ট্রোক করে, হার্ট ব্লক হয়ে যায়। আপনার দাঁত আর মুখের ক্যান্সার হয়। এটা জেনে তারপরেও মানুষ খায়। এটা কি শরীরের ক্ষতি না? আমাকে দেখান তো যে এই নেশার সাথে জড়িত নাই এমন একজন ব্যক্তির মুখে ক্যান্সার হয়েছে, দেখাতে পারবেন? দেখাতে পারবে ইতিহাস? কিন্তু
আপনার প্যাকেটের উপরে লেখাই থাকে। আচ্ছা রে ভাই, আপনার একটা কথা বলি তো, আপনাকে যদি কেউ বলে যে আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, 1 মুঠ গু দিলাম, এটা খাও, খাবেন? আসেন না কেন, বাস্তবতা, আপনি খাবেন? অজান্তে হলেও তো আপনাকে যদি বলে যে তোমার ভাতের ভিতরে আগামী 3 দিন যে কোনো সময় এই ধরনের বস্তু আসতে পারে, আপনি 3 দিন ভাত খাওয়া বন্ধ করবেন। আর